ফ্রেন্ডস এফএমএ। রহস্য রোমাঞ্চ আসছে, সে আসছে, আজকে আসছে সুখ। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সে গানে গানে মনে মনে কথায় কথায় যতই বলি না কেন, একটু সুখ পাওয়ার জন্য, একটু সুখী হবার জন্য হন্যে হয়ে যাই আমরা, হই না বলো? কেন যে হই সেটা হয়তো খুব রহস্যজনক কিছু নয়। সুখী হতে কে না চায়? অসুখ তো মোটেই ভালো নয়, এটা তো আমরা বুঝি। অসুখী থাকার যে কত দুঃখ সেটাও বুঝি, কিন্তু যেটা বুঝি না তা হলো যে সুখ পাবার জন্যে হচ্ছি হন্যে, খুঁজে মরছি আকাশ পাতাল নদী পাহাড় অরণ্যে, সেই সুখ আমায় সত্যি সুখী করতে পারবে তো? এও এক অপার রহস্য। কথায় বলে টকটকে লাল, ধবধবে সাদা, কুচকুচে কালো, আবার কি যেন বলে চিন্তায় জেরবার হয়ে গেলাম, আনন্দে উদ্বেল হয়ে গেলাম, আহ্লাদে আটখানা হয়ে গেলাম। তেমনি প্রচুর সুখে যখন জীবন, শরীর, মন একেবারে টইটুম্বুর ভরে যায়, তখন কি বলে? সুখে গলে গেলাম। সত্যি তেমন তেমন সুখে তো গলে গলেই যায় মানুষ। আর সেই সুখ যদি একেবারে গলিত অবস্থাতেই আসে, ভাবা যায়? যায় কি যায় না জানি না, তবে মতি নন্দী আমাদের বাংলা সাহিত্যের এক বিরল ব্যতিক্রমী উজ্জ্বল মানুষ, যিনি সাহিত্যে জীবনের নির্মম অতি বাস্তব বিষবৎ দিকগুলো অত্যন্ত কঠিনভাবে তুলে ধরেছেন তীব্র তীক্ষ্ণ রক্তক্ষয়ী ভাষায়। তিনি আবার খেলাধুলোর জগৎকে সাহিত্যের মূল স্রোতের সঙ্গে মিলিয়ে দিয়েছেন অসামান্য মুন্সিয়ানায়। বাংলা সাহিত্যের একটা নতুন ধারার প্রবর্তন করেছেন মতি নন্দী নিপুণ নির্মাণ কৌশলে। শহরের অলিগলি, রাজপথ আর মানুষের মনের কানাগুলি অনুসন্ধানী দৃষ্টিতে দেখেছেন মতি নন্দী, আর এক একটা গল্পে, এক একটা উপন্যাসে দক্ষ হাতে এঁকেছেন সেই ছবি। সাধারণ ঘর গেরস্থালির গল্প হঠাৎ কখন তাঁর কলমের ঘূর্ণিজালে অপরাধ আর প্রতিহিংসার আগুনে গনগনে হয়ে ওঠে, আমরা বুঝতেই পারি না। সেই অসম্ভবই সম্ভব হয়েছে আজকের গল্পে। মতি নন্দীর আজকের গল্প গলিত সুখ। সুখ সুখ রান্নাঘরের ভেতরে পূর্ণিমা, রান্নাঘরের দরজায় জ্যোতি। আমি এখন কি করব তুই বল। কথাটা দ্বিতীয়বার সে বলল। পূর্ণিমা মুখ নিচু করে ফুটন্ত দুধে হাতা নেড়ে যাচ্ছে মন দিয়ে। জবাব না দিয়ে শুধু ভুরু কোঁচকাল। এতক্ষণ আড়ষ্ট হয়ে সে জ্যোতির দাম্পত্য বিপর্যয়ের কথা শুনে যাচ্ছিল। তুই আমার শোবার ঘরে গিয়ে একটুখানি বস, আমি দুধটাতে ছেলে পায়েস খেতে চেয়েছি, এই হয়ে এলো। দেখ, তুই বোধহয় বিরক্ত হচ্ছিস। ফোনে অনবরত ঘ্যান ঘ্যান করি, আমার বাড়িতে এসেও সেই একই কথা বলে জ্বালাচ্ছি, কিন্তু তুই ছাড়া আমার আর কে আছে যে তাকে এসব কথা বলতে পারি? বল, কাকে বলবো, কাকে শোনাবো, কাকে এভাবে জ্বালাতন করবো? জ্যোতিস্বর অনুতপ্তের মতো কান্না ভেজা, গভীর দুঃখ এবং অসহায়তা প্রসূত। হয়েছে হয়েছে, তোকে আর ফর্মাল হতে হবে না, 100 বার জ্বালাতন করবি। যা ঘরে যা। জ্যোতি আর পূর্ণিমা স্কুল জীবন থেকেই বন্ধু, প্রায় 22 বছরের বন্ধুত্ব। একসঙ্গে কলেজেও পড়েছে।
বুদ্ধি বিবেচনায় পূর্ণিমার থেকে জ্যোতি কিছুটা দুর্বল, এটা সে জানে বলেই পূর্ণিমার যুক্তি পরামর্শ জ্যোতি সব সময় মেনে চলে। শুধু একবার ছাড়া সে আর কোনো ব্যাপারে পূর্ণিমার কথা অগ্রাহ্য করেনি, এবং সেই ব্যাপারটিতে গিয়েই ঠকে গেছে জ্যোতি। প্রসাদকে জ্যোতি বিয়ে করেছিল পূর্ণিমার বারণ করা সত্ত্বেও। ওরা দুজনেই একসঙ্গে গান শিখতে যায় সঙ্গীতা নামে এক গান বাজনা শেখাবার স্কুলে। সেখানে আধুনিক গান শেখাত প্রসাদ ঘোষ। তখন প্রসাদ জনপ্রিয়তার প্রথম ধাপে, এখনকার শীর্ষস্থানীয়দের একজন হিসেবে গণ্য হতো না। 4খানা রেকর্ড বেরিয়েছে, একটা ফিল্মে একটা মাত্র গান গেয়েছে এবং সেটাই হিট করেছে। প্রসাদ গৌরবর্ণ, হৃষ্টপুষ্ট, একটু হ্রস্ব আকৃতি, দেখতে পুরুষালী নয়, নারী সুলভ কোমল লাবণ্য তার মুখে এবং দেহের গড়নেও। কথায় আর ব্যবহারে বিনীত, মৃদুভাষী। মেয়েদের সঙ্গে কথা বলার সময় দৃষ্টি বেশিক্ষণ মুখে নিবদ্ধ রাখতে পারে না। জ্যোতি একটা গানের অনুষ্ঠানে প্রসাদকে দেখে এবং দেখা মাত্র ভালো লেগে যায়। গান তো আগেই ভালো লেগেছিল। খোঁজ করে জানলো প্রসাদ গান শেখায় সঙ্গীতায়, বাড়ি থেকে হেঁটে 10 মিনিট মাত্র। পূর্ণিমার সঙ্গে গিয়ে সে ভর্তি হলো আধুনিক গানের ক্লাসে। জ্যোতির গানের গলা ভালো, তবে প্রথাবদ্ধভাবে শেখেনি, রেকর্ড থেকে শুনে গলায় তুলে নিত। জ্যোতিকে দেখতেও ভালো, হালকা তসরের মতো ত্বক, টিকটিকে নাক, পানের মতো আকৃতির মুখ এবং সুঠাম দেহ। প্রথম দিন ক্লাস করে সে মুগ্ধ হল এবং প্রসাদকে আরাধ্য করল। যেসব ফাংশনে প্রসাদ গান গাইতে যেত, জ্যোতির টিকিট কেটে সেইখানে গিয়ে বাইরে এমন ভাবে অপেক্ষা করত যাতে গাড়ি থেকে নেমেই প্রসাদ তাকে সবার আগে দেখতে পায়। একবার প্রসাদ তাকে দেখতে পেল। কি ব্যাপার এখানে? আপনার গান শুনবো বলে এসেছি। আমার গান না মান্নাদার গান? না না, শুধু আপনারই গান। দেখবেন আপনার গান শেষ হলে হল থেকে বেরিয়ে যাব, আর কারোর গান শুনবো না। কিছু লোক প্রসাদকে ঘিরে তখন দাঁড়িয়ে। লজ্জায় রাঙা হয়ে প্রসাদ বললে, আচ্ছা চলো ভেতরে চলো। না না, আমি টিকিট কেটেছি অডিয়েন্সের মধ্যে বসে আপনার গান শুনবো বলে। ওদের রিয়াকশনও আমার খুব ভালো লাগে। প্রসাদ গান গেয়ে বেরিয়ে এসে দেখে জ্যোতি তখনও দাঁড়িয়ে। তাকে মোটরে করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় প্রসাদ বলেছিল, তোমার গলা তো বেশ ভালোই, ফাংশনে গাইতে যদি চাও তাহলে সপ্তাহে একদিন বসলে কিন্তু হবে না, রোজ বসতে হবে, বুঝতে পারছো? এটা তো সাধনার ব্যাপার। একা একা রেয়াজ করতে ভয় করে, ভুল ভাল হলে শুধরে দেবে কে? সকালে আমি বাড়িতে আলাদা করে শেখাই। জানি, আমাকে শেখাবেন? ঘাড় নেড়েছিল প্রসাদ। ব্যাপারটা পূর্ণিমাকে জানিয়েছিল জ্যোতি। শুনে পূর্ণিমা বলেছিল, একা একজন কি শেখায় না আরো অনেকে থাকে? তোর সন্দেহ করার একটা বাতিক আছে। যদি একা শুধু আমাকে শেখায় তাতে কি হয়েছে? কি কিছুই হবে না, পরে কপাল চাপড়াবি। এরপরেও ওদের বন্ধুত্বে চিড় ধরেনি। তবে প্রসাদ এবং গান নিয়ে পূর্ণিমার সঙ্গে সে আর কোনো কথা বলতো না। একদিন পূর্ণিমা বলল, কি রে, শালকে শেষ দিদির পাড়ার ফাংশনে তুই গান গেয়েছিস? কই, আমাকে তো বলিসনি। প্রসাদ তার কাণ্ড দেখ না, ভয় তোকে বলিনি। কি জানি বাবা, প্যাক দিয়ে যদি তুলে দেয়, চিনাশোনা বন্ধু বান্ধবদের সামনে হলে লজ্জাটা বেশি করবে তো, তাই তোকে বলিনি। এবার থেকে কোথাও গেলে তোকে বলবো, যাবি তো? বাবা, প্রসাদ ঘোষ তাহলে তোকে চান্স করিয়ে দিচ্ছে? না, আমার নিজের কি কোনো নাম ডাক আছে নাকি যে যে ফাংশনে ডাকবে? জ্যোতি কলকাতার মধ্যে এবং কাছাকাছি অনেক জায়গায় প্রসাদের সঙ্গে গিয়ে গান করেছে, কিন্তু পূর্ণিমাকে একবারও করেনি। পূর্ণিমার কানে খবর ঠিকই এসেছে। আবারও একদিন বলল, আমার কাছে লুকোচ্ছিস কেন? আমি তো সবসময় তোর ভালোটাই চাই। তুই প্রসাদ ঘোষের সঙ্গে এখানে ওখানে গেয়ে বেড়াচ্ছিস, তোর নামটাম হলে আমার তো আনন্দই হবে। কিন্তু আমাকে কিছু আর কেন বলিস না?
প্রেম করছিস? আমি? ওর সঙ্গে আমি প্রেম করছি না, প্রসাদ করছে আমার সঙ্গে। পূর্ণিমার বিস্ফারিত চোখ দুটো তখন জ্যোতিকে গর্ব আর অহংকারের চোরা বালির দিকে ঠেলে দিয়েছিল। কথাটা বলে সে যে খুব তৃপ্তি পেয়েছে সেটা আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি তারপরেই বলেছিল, আমার শরীরে কটা তেল আছে আমি জানতাম না, প্রসাদ গুনে বলে দিয়েছে। এটা বাড়াবাড়ি, এতটা ভালো নয়, তোকে কপাল চাপড়াতে হবে। তাই? তাহলে তোর কাছে সে চাপড়াবো। এর 10 বছর পর পূর্ণিমার নতুন বাড়িতে একদিন দুপুরে এসে হাজির হলো জ্যোতি। তোর কথাই সত্যি হলো রে পুনি, আমি কপাল চাপড়াতে এসেছি রে। জ্যোতির বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে। সাক্ষী হবার জন্য সে পূর্ণিমাকে অনুরোধ করেছিল, কিন্তু পূর্ণিমা রাজি হয়নি, বরং জিজ্ঞেস করেছিল, লোকটিকে ভালো করে চিনেছিস, বুঝেছিস তো? চেনা বোঝার কি আছে, ও স্বভাবে বিয়ের পর একসঙ্গে বসবাস না করলে কি চেনা বোঝা হয়? সেই কথা তুলে জ্যোতি 10 বছর পরে বলেছিল, আমি বড় বড় বোকা রে, তোর কথা আমার শোনা উচিত ছিল। তখন পাগলের মতো হয়ে গেছিলাম। ওর গান, ওর খ্যাতি, ওর চেহারা সব আমি দখল করব, সব আমার তাঁবি থাকবে, লোকেরা এসে আমায় খোশামত করবে, এইসব ভেবে আমার মাথা ঘুরে গেছিল। এখন অন্যরকম হয়ে গেছে। ও হাতে টাকা কামায়, বোম্বেতে প্লেব্যাক তো করতে যাচ্ছে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডাতেও ঘুরে এলো, আমিও ওর সঙ্গে গেছি। তাহলে তো সুখেই আছিস না? তাহলে আর তোকে ভালোবাসে না? না, অন্য আর কেউ? হ্যাঁ, ওর এক ছাত্রী, ওর সঙ্গে সঙ্গে সব জায়গায় যায়। বোম্বে তো গেছিল। কেন? প্রসাদ ঘোষের কটা তিল আছে গোনার জন্য? জ্যোতি ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়েছিল। বিদ্রুপটা হঠাৎই মুখ থেকে বেরিয়ে আসায় অনুতপ্ত পূর্ণিমা সঙ্গে সঙ্গে জ্যোতিকে বুকে টেনে নিয়েছিল। এখন আমি কি করবো রে বনি? আমি তো বউয়ের যা যা করা সবই করি, তবে এমন কেন হলো রে? ও বলল, গান করা ছাড়ো, তোমার দ্বারা হবে না। আমি গান ছেড়ে দিলাম। বলল, মন দিয়ে ছেলে মেয়েদের মানুষ করো, তাই করছি। এখন এটাই আমার কাজ। কিন্তু কিন্তু আবার কি? তোকে কি ডিভোর্স করবে বলেছে? না, কিন্তু করলেই মনে হয় বেঁচে যাই। পূর্ণিমা উঠে গেল চা করার জন্য। জ্যোতি একা বসে ঘরের সর্বত্র চোখ বোলালো। মেঝে, বিছানায়, দেয়ালে, সিলিংয়ে যেখানেই দৃষ্টি রাখল, কেমন যেন একটা শান্তির আর নিরাপত্তার, যত্নের আর মমতার বাঁধন নড়ে চড়ে উঠল। পূর্ণিমার স্বামী জনপ্রিয় নাম করা কেউ নয়, খুব বেশি লেখাপড়াও করেনি, কিন্তু দেখলেই বোঝা যায় মনের সুখ আছে এই সংসারে। বিষণ্ণ বোধ করে সে রাস্তার দিকের বারান্দায় বেরিয়ে আসে। পূর্ণিমাদের বাড়িটার বয়সও 6 মাসের বেশি নয়। তার স্বামী কাঠের ব্যবসায়ী। জ্যোতির 1 বছর পর বিয়ে হয়ে পূর্ণিমা আসামে চলে গিয়েছিল স্বামীর সঙ্গে। দুজনের মধ্যে যোগাযোগটা পত্র মারফত ক্ষীণভাবে ছিল। 10 বছর পর কলকাতায় ফিরে এসে পূর্ণিমাই টেলিফোন ডিরেক্টরি থেকে নাম্বার দেখে ফোন করেছিল জ্যোতিকে। কলকাতার উপকণ্ঠে ইস্টার্ন বাইপাসের কাছে সদ্য গড়ে ওঠা এই বসতিটায় বাড়ির সংখ্যা খুব বেশি নয়। কিছু বাড়ির নির্মাণ কাজ এখনো চলছে। বহু প্লটেই শুধু ঝোপ জঙ্গল। রাস্তার অন্যদিকটা পুরনো বসত অঞ্চল। পল্লীগ্রামের মতো দুটো কলোনি আর প্রচুর ঝুপড়ির মাঝ দিয়ে একটা পাকা রাস্তা চলে গেছে ভেতর দিকে। সেখানেই ইন্দ্রনগর নামে একটা ক্ষুদ্র উপনিবেশ। মূল রাস্তাটা থেকে মাছের শীতদাঁড়ার কাঁটার মতো দুধারে সরু সরু রাস্তা বেরিয়ে গেছে। নানান আকারের, নানান গড়নের বাড়িগুলো প্রায় সবই দোতলা। কিন্তু ইন্দ্রনগরের বাসিন্দাদের শিক্ষা, রুচি, পেশা এবং আর্থিক সঙ্গতি এক স্তরের নয়।
মোটর গাড়ি, স্কুটার আর সাইকেলের সহাবস্থান এখানে মামুলি দৃশ্য, খুব একটা চোখে পড়ার মতো নয়। বারান্দায় দাঁড়িয়ে জ্যোতি ইন্দ্রনগরের প্রবেশের রাস্তার দিকে আলমনে তাকিয়েছিল। সেখানে রাস্তার মোড়ে চাক বেঁধে রয়েছে ছোট বড় কিছু নতুন দোকান, আর আরোহীর অপেক্ষায় গুটি কয়েক সাইকেল রিক্সা। চায়ের কাপ হাতে পূর্ণিমা বারান্দায় নিঃশব্দে এসে দাঁড়ালো। জ্যোতিকে পেছন থেকে কিছুক্ষণ লক্ষ্য করে বলল, অত ভাবছিস কেন? ভগবান আছেন, তিনি তোকে দেখবেন। হ্যাঁ, এখন ভগবানই আমার ভরসা। আর তুই, আমার দিন রাত্রে কি করে কাটে তোকে বোঝাতে পারবো না রে। জ্যোতি চায়ের কাপ হাতে নিয়ে বিষাদ মাখা চোখে তাকিয়ে থাকে। পূর্ণিমার মনে হলো তাদের এতকালের বন্ধুত্ব, যা মাঝের 10টা বছর একটু ঝাপসা হয়ে গিয়েছিল, আবার যেন ঝলমলিয়ে ফিরে আসছে। জ্যোতির চোখ দুটো কোটরে ঢুকে নাকটা আরো তীক্ষ্ণ দেখাচ্ছে। চোখের কোলে ছোপটা ঢাকতে কিছু একটা মেখেছিল, যার রং এখন ফিকে হয়ে গেছে। হাতের গড়নে সেই নরম ভাবটা আর নেই। দুটো কাঁধ কেমন আড়ষ্ট লাগছে। 40-এ পৌঁছতে এখনো অনেকটা বাকি। বুড়ি বুড়ি হয়তো দেখাচ্ছে না, তবে তারুণ্যের কোনো প্রমাণ চলা ফেরা বা চাহনি কিংবা স্বর কোথাও নেই। পূর্ণিমার কষ্ট হলো, কিন্তু বন্ধুর দুঃখ কি করে যে লাঘব করবে তার হদিশও সে খুঁজে পাচ্ছে না। ওর নাম কি? ছায়া চ্যাটার্জি। কতদিনের ছাত্রী? দেখেছিস ওকে? হ্যাঁ, দেখেছি। কতদিনের তা বলতে পারবো না, তবে আমার বিয়ের আগে থেকে নয়। সব থেকে অবাক লাগে কেন জানিস, মেয়েটা কুৎসিত দেখতে, দাঁত বের করা, চ্যাপ্টা, গোলমুখ, কয়লার মতো রং, রুগ্ন, এটুকুনি খোপা, মোটেই মিষ্টি নয়, চলন সই গলা। দেখলে ঝি ছাড়া আর কিচ্ছু মনে হবে না। প্রসাদের টেস্টে এত নিচু আমি কল্পনাই করতে পারি না। তুই এই নিয়ে আর ভাবিস নি, দুদিন পরেই দেখবি প্রসাদের নেশা ছুটে গেছে। এত বছরেও যা ছুটলো না, তুই বলছিস কিনা দুদিনেই সেটা ছুটে যাবে? ব্যাপারটা তুই ঠিক ধরতে পারছিস না। পুরোপুরি ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই রে। রাক্ষসটা ক্যান্সার ট্যান্সার বা অন্য কিছু হয়ে যদি মরে যায়, তবেই আমি শান্তি পাবো। ঠান্ডা হয়ে যাওয়া চাটা এক চুমুকে শেষ করে ফেললো জ্যোতি। এবার আমি যাবো রে, বড় ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। এখান থেকে ভবানীপুর তো কম দূর নয়। ছোট্ট দুধ সাদা রঙের মরিস মাইনরের দরজা খুলে জ্যোতি বসল ড্রাইভারের পাশে। জানলার কাঁচটা নামালো। পূর্ণিমা ঝুঁকে বলল, এত নাম করা লোকের এইটুকু গাড়ি কিনে প্রসাদকে বড় একটা কিনতে বল। এটা তো 6 বছর আগে সেকেন্ড হ্যান্ড কিনেছিল, এখন একটা কন্টেসা হয়েছে। মন কি শরাবি সুপারহিট করলো তো এই প্রসাদেরই গানের জন্য প্রডিউসার গাড়িটা দিয়েছে। কিন্তু ওর ফেভারিট এই খোকা গাড়িটাই, এটা নাকি ওর খুব পয়া, তাই রেখে দিয়েছে, নিজেই চালায়। এবার যখন আসবি কন্টেসায় চড়ে আসবি, পাড়ায় আবার খাতির বাড়বে। তোর এখানে আমার পাড়া কোথায়, কেমন ফাঁকা ফাঁকা। আছে আছে, ইন্দ্রনগরের লোকেরা তো এখান দিয়ে যাতায়াত করে। জ্যোতি পূর্ণিমার হাতটা ধরল, মুখ বার করে চাপা গলায় বলল, আমি কিন্তু ভগবান নয়, তোর ভরসায় রইলুম। কি করবো বলে দিস। বলবো বলবো। কিন্তু বলা আর হয়নি। গত 2 বছরে জ্যোতি মাঝে মাঝে এসেছে, প্রায়ই ফোন করে একই কথা বলেছে, কখনো কাতর অসহায় স্বরে, কখনো রাগী তিক্ত কণ্ঠে। পূর্ণিমা প্রতিবারই ফোন রাখার আগে বলে, ধৈর্য হারাসনি, সব ঠিক হয়ে যাবে, ভগবান আছেন। অবশেষে একদিন জ্যোতি এসে বলল, আমি এখন কি করব তুই বল। পূর্ণিমা প্রায় চমকে উঠেছিল জ্যোতির মুখটা দেখে। গাল দুটো বসা,
দুই হনুর হাড় উঁচু, চোখের কোটর আগের থেকেও গভীর, চামড়া খসখসে, কালচে ছোপ পড়া, চোখের নিচের কালিতে আরেকটা পরত, ঠোঁট দুটো ফ্যাকাশে, চুল পাতলা নারকেল ছোবড়ার মতো প্রায়। প্রথম দৃষ্টিতে তার মনে হয়েছিল সে যেন একটা মরার মুখ দেখল। ভুল ভাঙল চোখ দুটো দেখে। বহুদিন খেতে না পাওয়া মানুষের সামনে থালায় ভাত ধরে দিলে তার যেমন চাহনি হবে, ঠিক সেই রকম। উনুনে দুধ চাপিয়ে এসেছি। এই বলে পূর্ণিমা দ্রুত রান্নাঘরে চলে এসেছিল। তার পিছু পিছু এসেছিল জ্যোতিও। আমি ঘুমোতে পারি না পুনি, চোখ বন্ধ করলে ওই মাগিটার মুখ ভেসে আসে। এতে কি দুঃসহ কষ্ট তোকে বোঝাতে পারবো না। কিছু একটা কর, কিছু একটা কর। না ঘুমিয়ে ঘুমিয়ে আমি কি মরে যাব? টস টস করে জল ঝরছে জ্যোতির গালে। প্রশস্ত রান্নাঘরের কোণে সিমেন্টের আল দেওয়া ছোট্ট জায়গাটায় বসে বাসন মাজছে ঠিকই ঝি জোনাকি, বিবাহিতা, রুগ্না। তারও মুখটাতে পরিশ্রম আর দারিদ্র্যের ঝামেলা থাকলেও একটা আলগা স্ত্রী আছে। জুনু, তাড়াতাড়ি যাও তো, ডেকচিটা মেজে দাও। জনুর অবাক হয়ে জ্যোতির দিকে তাকিয়ে থাকাটা প্রত্যাহৃত হল। পূর্ণিমা চায় না বাইরের কেউ তার বন্ধুর লজ্জার দুঃখের কথা জানুক। জ্যোতিকে শোবার ঘরে পাঠিয়ে দিয়ে জনুর অবশ্যম্ভাবী কৌতূহলী প্রশ্নগুলোর গোড়া কেটে দেবার জন্য নিজে থেকেই সে বলল, আমার ছেলেবেলার বন্ধু, দুই বোনের মতো ছিলুম। বিপদে আপদে ও ছুটে আসতো, এখনো আসে, আমিও যাই। কি বিপদ বৌদি? উনি কাঁদছেন যে? স্বামীর সঙ্গে খটাখটি যা হয়ে থাকে। জনু নিজের কাজে মন দিল। পূর্ণিমা কিছুক্ষণ পর জনু আপন মনে বলার মতো বলতে থাকে, স্বামীর সঙ্গে খটাখটি থেকে শেষকালে কি কাণ্ডই যে হয়ে যায়। আমার ছোট ননদ মলি পাশের কলোনির গৌতমের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফিরে এলো। সবার আপত্তি ছিল বিয়েতে। ছেলেটা মার্ডার করে। দুবার পুলিশে ধরে নিয়ে গেছিল বাড়ি থেকে, জেলও কেটেছে। তা খটাখটি থেকে কি কাণ্ড হলো? পূর্ণিমা দুধে চাল ঢালার আগে একবার তাকালো জনুর দিকে। হাতের কাজ বন্ধ করলো জনু। গৌতম সন্দেহ করতো তো মলিকে, চরিত্রটা তো খুব ভালো নয়। বৌদি, ওকে তো তুমি দেখোনি। হিন্দি সিনেমার রেখাকে দেখেছো তো? ঠিক ওই রকম দেখতে গো। গৌতমের আগে আরো অনেকের সঙ্গে মিশেছে। বিয়ের পর একজনের সঙ্গে ভাব শুরু করেছিল। এই নিয়েই দুজনের খটাখটি হতো, মারধরও চলতো। শেষে কি হলো জানো? জনু নাটকীয় ভাবে কথা বন্ধ করলো। পূর্ণিমা ঘুরে দাঁড়ালো কৌতূহল ভরে। ছেলেটাকে একদিন লোডশেডিং এর সময় অন্ধকারে ধরে, এই তোমার বাড়ির সামনেই গো, তখনও তো তোমরা এখানে আসোনি, রাস্তার উপর মাথায় অ্যাসিড ঢেলে দিল। কি মানুষ গো, একটা লোকের মাথায়। আর বললুম কি গো, মার্ডার করে। ওই যে গো কসবায় ট্যাক্সিওয়ালাটা কুনলো না, ও তো গৌতমেরই কাজ। ইলেকশনে ইন্দারনগরে পিস্তল চালালো তো ওই। টাকা দিলেও মানুষ খুন করে দেবে গো। তা মলি এখন কি করছে? সেই ছেলেটা মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। ওকে তো আর গৌতম বাঁচতে চায়নি। মাস 2 পরে মালিক নিয়ে গেছিল ছেলেটার বাড়িতে। বাইরে থেকে ডাকতেই ছেলেটা বেরিয়ে আসলো। ওকে দেখেই মলির ভিড়মি লেগে একার মাথা টাথা ঘুরে গেল। বাড়ি এসে বমি করে এক ঘন্টা ভালো করে খেতে পারেনি। কেন? অ্যাসিডে মুখের আধখানা গলে গিয়ে, ওরে বাবা গো, আর আমি বলতে পারবো না। তুমি দেখেছো? না বাবা না, আমার দেখে কাজ নেই। মলির কাছেই শুনেছি একদিকের গাল, কান আর চোখ প্রায় নেই গো। কেউ যে দেখো চেয়েছে কান নিয়ে দিয়েছে। শুধু 2 ফুটো আছে, লাল দগদগে। আর বলতে হবে না, আর বলবো না। পূর্ণিমা শোয়ার ঘরে এসে দেখল জ্যোতি বুকে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে আছে। ঘুমছিলিস? আমার ঘুম হয় না রে। ওনাকেও ইদানিং এই রোগে ধরেছে। পূর্ণিমা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট অ্যালুমিনিয়াম কৌটো বার করে জ্যোতিকে দেখালো। আবারও ড্রয়ারে রাখতে রাখতে বলল, এই যে ওনাকেও খেতে হয়। আসাম থেকে ট্রাক আসছিল, মালদার কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, তাই কাল দৌড়েছে। ফিরে এসেই কদিন নির্ঘাত খেতে হবে। চোখ বন্ধ করে বসে রইল জ্যোতি। কোনো কথা বলছে না। দাঁতে দাঁত চাপার জন্য চোয়ালের হাড় আরো একবার
একবার প্রকট হলো। রোগের কাছে শিরা ফুলে দপদপ করছে। ঢোক গিলল জ্যোতি। গরম পায়েস খাবি জ্যোতি? দে। পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যেতেই জ্যোতি তাকালো ড্রয়ারের দিকে। সেদিন রাত 11টা নাগাদ পূর্ণিমা জ্যোতিকে ফোন করল বিপন্ন কণ্ঠে। জ্যোতি, স্লিপিং পিলের কৌটোটা খুঁজে পাচ্ছি না রে, ওর খুব দরকার, ও না খেলে ঘুমোতে পারবে না রে। জ্যোতি, জ্যোতি খুব দরকার ওর। তুই কে? না না জ্যোতি, না, এমন কাজ করিস নি জ্যোতি, জ্যোতি করিস নি এমন কাজ জ্যোতি, তুই ভুল করিস নি। আমি তোর সুখের ব্যবস্থা করবো জ্যোতি, কথা দিচ্ছি তোকে, আমি তোর সুখের ব্যবস্থা করবো। 11টা ছিল, এই মাত্র সব কটাই খেয়ে ফেলেছে। এটা কি করলি জ্যোতি? এটা কি করলি? হাউ হাউ করে কেঁদে উঠল পূর্ণিমা। পাশের ঘর থেকে ছুটে এলো তার স্বামী সুরেন। হ্যালো হারিপুরি, প্রসাদ তো বিয়ে করবে, তুই আমার বাবু বান্ধা আর মনিকে তো তোর কাছে রেখে যাবি। এই আমার শেষ চাওয়া তোর কাছে। আমি তোর ব্যবস্থা করবো, তোকে কথা দিচ্ছি। তুই ফোন কর ডাক্তারকে, বাড়িতে প্রসাদ থাকলে তাকে ডাক, হাসপাতালে নিয়ে যাবে। যদি দেরি করিস আমি যাব, এক লাইন আমার মৃত্যুর জন্য, তারপর কি লিখবো? আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। কি লিখবো? কেউ দায়ী নয় নাকি আমি দায়ী? প্রসাদকে ডুবিয়ে গেলে কাজ। পূর্ণিমার মনে হলো টেলিফোনটা জ্যোতির হাত থেকে বোধহয় পড়ে গেল। ফ্যাল করে সুরেনের দিকে তাকিয়ে বলল, শুনছো তোমার কৌটোটা জ্যোতি নিয়ে গেছে, ও খেয়েছে। আমি যাবো ওর কাছে, এখনই আমি যাবো, তুমি ওকে নিয়ে চলো, আমি যাবো। সুরেন ঠান্ডা মাথার মানুষ। পূর্ণিমার হাত থেকে টেলিফোনটা নিয়ে কানে দিল। ওদিক থেকে কোনো সাড়া শব্দ পেল না। তুমি ওকে এখনই নিয়ে চলো, এখনো গেলে ওকে বাঁচাতে পারবো। দাঁড়াও, ব্যস্ত হো না। এখনই ট্যাক্সি পাবো কি পাবো না? আচ্ছা, ওদের বাড়ি তো ভবানীপুর থানার আন্ডারে। আমি এখনই ভবানীপুর থানায় খবর দিচ্ছি। পুলিশ পৌঁছতে দেরি করেনি এতটুকু, আর সেই জন্যই জ্যোতি বেঁচে গেল। হাসপাতালে 2 দিন রেখে প্রসাদ ওকে নিয়ে এলো বাড়িতে। জ্যোতির সঙ্গে হাসপাতালে কাউকেই কথা বলতে দেওয়া হয়নি। পূর্ণিমা ওকে দেখতে গিয়েছিল বাড়িতেই। বিছানায় শোয়া জ্যোতি হাসবার ম্লান চেষ্টা করে বলল, আমি বললুম না কেন বলতো? ভগবান চাননি তাই, হয়তো তার অন্য কোনো ইচ্ছা আছে। জ্যোতি গভীর দৃষ্টিতে তার বন্ধুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করল। জল গড়িয়ে পড়ল চোখের কোণ দিয়ে। পূর্ণিমা ওর আঁচলে জল মুছে নিয়ে জ্যোতির মাথায় হাত বোলাতে লাগলো। তোকে আর নিজের সম্পর্কে কিচ্ছু ভাবতে হবে না, আমি যা ভাবার যা করার করব। তোকে আমি সুখী করবো। এই জ্যোতি, ছায়া চ্যাটার্জি কোথায় থাকে রে? ঠিক জানি না, শুনেছিলাম পার্ক সার্কাসে থাকে। ওর কোনো ছবি তোর কাছে আছে? না, কেন? এই সময় প্রসাদ ঘরে ঢুকল। পূর্ণিমার আর জবাব নেওয়া হলো না। এই 3 সপ্তাহ পরে রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দায় গাছের টবে জল দেওয়ার সময় গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পেল একটা সাদা মরিস মাইনার ইন্দ্রনগরে ঢোকার জন্য বাঁক নেবার আগে পানের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল।
গাড়ির চালককে দেখা যাচ্ছে না, তবে তার পাশে বসা শ্যামবর্ণা স্ত্রীলোকটির মুখের কিছুটা পূর্ণিমা দেখতে পাচ্ছে। খুবই সাধারণ, দ্বিতীয়বার না তাকানোর মতোই লম্বাটে মুখ, বয়স সম্ভবত 30-এর 2-1 বছর এধার ওধার। গলায় কানে কোনো অলংকার নেই, খোলা চুল সিঁথির দুধারে নামানো, ঘন প্রচুর চুলেই পূর্ণিমার চোখ আটকে গেল। দোকানি ব্যস্ত বিগলিত হয়ে পানের খিলি ভরা একটা কাগজের দোনা চালককে দিয়ে গেল, তারপর আবার দিয়ে গেল বোধহয় মিঠা মশলা। স্ত্রীলোকটি হাত পেতে চালকের কাছ থেকে মশলা নিয়ে মুখে দিল। মোটরটা বাঁক নিয়ে ইন্দ্রনগরে যখন ঢুকছে, পূর্ণিমার তখনই চালকের মুখটা দেখতে পেল এবং কিছুক্ষণ পাথর হয়ে রইল তার মাথাটা। প্রসাদ, প্রসাদ ঘোষ। পানোয়ারের হাবভাব দেখে মনে হলো প্রসাদকে সে চেনে। Friends FM, তোমার মনের স্টেশন। 91.9 Friends FM এ পানোয়ারের হাবভাব দেখে মনে হলো প্রসাদকে সে চেনে। মিনিট 10 পর পূর্ণিমা পান কিনতে এলো সেই দোকানটায়। পানের খিলিটা হাতে নিয়ে বলল, একটু আগে একটা সাদা গাড়িতে করে এসে এক ভদ্রলোক পান কিনলেন, চেনা চেনা মনে হলো। উনি তো প্রসাদ ঘোষ, বিরাট গাইয়ে, বিরাট নাম। ইন্দ্রনগরে নতুন যে গানের স্কুলটা, সেখানে প্রতি রোববার গান শেখাতে আসেন। আমার কাছ থেকে পান নিয়ে ঢোকেন। শুনেছেন ওর গান? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বই কি। স্কুলটা কোথায় বলুন তো? এই তো সোজা গিয়ে ওই দুটো রাস্তা ছেড়ে 3rd টার্মিনে একটা লন্ড্রি, ঠিক তার পাশের বাড়ি। সাইনবোর্ডে লেখা গীতি প্রসাদ। কতদিন হলো স্কুলটা হয়েছে? তা মাঝখানে কে, তার একটু কমই হবে। একদম নতুনই। পাশে মোটরে যে মহিলা বসেছিলেন তারই স্কুল। প্রসাদ ঘোষ শেখায় বলে খুব ছাত্রছাত্রী হয়েছে। এইটুকুই যথেষ্ট। পূর্ণিমা ধরে নিল প্রসাদের পাশে যাকে দেখেছে সেই ছায়া চ্যাটার্জি। তবু নিশ্চিত হবার জন্য সে ঢুকল ইন্দ্রনগরে। আগে কখনো সে এখানে পা দেয়নি। রাস্তার একধার দিয়ে ড্রেনের পাইপ বসানোর কাজ চলছে। মাটির ঢিপির পাশ দিয়ে সাইকেল রিক্সার চাকার ধাক্কা সামলে প্রায় 60-70 মিটার হেঁটে সে পৌঁছল লন্ড্রির সামনে। পাশ দিয়ে যে রাস্তাটা ভেতরে ঢুকেছে তার প্রথম বাড়ির সামনেই সাদা মোটরটা দাঁড়িয়ে। মরিস মাইনর। বাড়িটা একতলা, বুক সমান উঁচু ছোট লোহার গ্রিলের ফটক, একটুখানি বাগান, বারান্দা, জানলায় পর্দা লাগানো দুখানা ঘর। ফটকের পাশে পাঁচিলে হলুদ রং করা কাঠের তক্তায় নীল অক্ষরে লেখা গীতি প্রসাদ। তার নিচে প্রতি রবিবার বৈকাল 5টা থেকে 8টা। বারান্দায় দুটি বেঞ্চে কয়েকজন স্ত্রীলোক বসে। ঘরের ভেতর দেখা যাচ্ছে না, তবে গান ভেসে আসছে। পূর্ণিমা ভেতরে গিয়ে কাছের থেকে ছায়া চ্যাটার্জিকে দেখে আসবে কিনা ভেবে ঠিক করতে পারছে না। প্রসাদ যদি তাকে দেখে ফেলে, না, এটা সে কোনো মতেই চায় না। বাচ্চা মেয়েকে নিয়ে এক মা পূর্ণিমার পাশ দিয়েই ফটকের দিকে যাচ্ছিল। তাকে থামিয়ে পূর্ণিমা জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কি বড়দেরও গান শেখানো হয়? আপনি ভেতরে গিয়েই ছায়াদিকে জিজ্ঞেস করুন না। ছায়াদেব? ছায়া চ্যাটার্জি, প্রসাদ ঘোষের ছাত্রী। উনি স্কুলটা করেছেন। ও আচ্ছা, পরে এসে জেনে নেব। পূর্ণিমা সোজা বাড়ি ফিরে না এসে ইন্দ্রনগর থেকে বেরিয়ে জনু যেখানে থাকে সেই নন্দকলনের দিকে গেল। জনুর ঘরটাকে চেনে না। মাঝবয়সী একটি স্ত্রীলোক টিউবওয়েলে জল ভরছে। পূর্ণিমা তাকে জিজ্ঞেস করতে সে হাত তুলে দেখালো, এই তো গো, আর একটু এগিয়ে ডান দিকে একটা পেঁপে গাছ, ওই ঘরের চালে 2-3টে কুমড়ো, ওইটাই জনুর ঘর। জনু ঘরে নেই। বছর 12 মেয়েটিকে পূর্ণিমা চেনে। সেও বলতে পারল না 3 বাড়ির কাজ ছেড়ে তার মা কখন ফিরবে।
পূর্ণিমা তাকে বলে এলো, তোমার মা ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলে দিও, খুব দরকার, পারলে আজই যেন দেখা করে। রাত 8টা নাগাদ এলো জনু। কি ব্যাপার গো বৌদি, ডাকতে গেছিলে যে? খুব দরকার বলেছ। ছেলে আর সুরেন টিভি দেখছে। জনুকে বারান্দায় ডেকে এনে পূর্ণিমা কোন রকম ভনিতা না করে বলল, গৌতম কি দরকার, আমার একটা কাজ ওকে করে দিতে হবে। জনু হতভম্ব। তোমার দরকার গৌতমকে? হ্যাঁ, সেজন্য যা টাকা লাগবে দেব। কি দরকার গো বৌদি? সে এখন বলা যাবে না। তুমি কি ওকে বলতে পারবে আমার সঙ্গে কালই একটু দেখা করতে? গৌতম এখন বাড়িতে না অন্য কোথাও? এইসব লোক তো ঘরে কমই থাকে। আর আমারও আবার ছোট ছেলেটা সকাল থেকে বমি আর পায়খানা। তার কথা শেষ হওয়ার আগে পূর্ণিমা দাঁড়াও বলে শোবার ঘরে ঢুকলো এবং 8 মিনিটের মধ্যে ফিরে এসে জনুর হাতে 20 টাকার একটা নোট ধরিয়ে দিল। চুপচাপ যাবে, গৌতমকে বলবি দুপুরে আসতে। ওকে চিনি না, এসে যেন বলে জোনাকে পাঠিয়ে দিয়েছে, তাহলেই বুঝবো। খারাপ কাজ কিছু নাকি গো বৌদি? খারাপ নয়, একদমই নয়। একজনের খারাপ কাজ বন্ধ করতে হবে, ভালো উদ্দেশ্যই দরকার। এতে তোমার তো কোনো দায় দায়িত্ব থাকছে না, তুমি শুধু যোগাযোগটা করিয়ে দেবে। কাজটা হলে তোমাকে আরো 50 দেব। নিশ্চয়ই তুমি এটা নিয়ে কাউকে কিছু বলবে না? না গো না, গৌতম কি তাহলে আমায় আর আস্ত রাখবে? জনু চলে যাবার পরেও পূর্ণিমা বারান্দার গ্রিল ধরে এক দৃষ্টে তাকিয়ে রইল ইন্দ্রনগরের মোড়ের দিকে। কিছু লোক আর যানবাহন, অস্পষ্ট শব্দ আর আবছা আলো ছাড়া তার চেতনায় আর কিছু পৌঁছচ্ছে না। কিছুক্ষণ পর সে মুখটা তুলে বিড়বিড় করে বলল, তোকে সুখে করব, একটু ধৈর্য ধর, সুখে তোকে করব। ঠিক সেই সময় লোডশেডিং হলো পুরো তল্লার জুড়ে। পূর্ণিমার গ্রিল ধরা মুঠোটা শক্ত হয়ে উঠল। পরদিন দুপুরে বারান্দায় অপেক্ষা করছিল পূর্ণিমা। দেখতে পেল জনুর সঙ্গে একটা লোক আসছে। তার মনে হলো এই লোকটাই গৌতম। পায়ে চটি, খয়েরি রঙের সরু ফাঁদের ট্রাউজার্স, ইস্ত্রির কোনো বালাই নেই, হাওয়াই শার্টটা নীল আর কালো ডোরা কাটা, পাতা কাটা চুল, গায়ের রং গাঢ় শ্যাম। পূর্ণিমা খুবই দমে গেল লোকটির স্বাস্থ্য দেখে। কঠিন অসুখ থেকে ওঠার পর মানুষ যেভাবে হাঁটে, রুগ্ন দেহটার চলন অনেকটা সেই রকম। কাজের মেয়েটির ঘুম না ভাঙিয়ে পূর্ণিমা নেমে এলো একতলায়। বৌদি, এই হলো গৌতম, কথা বলো, আমি কাজে যাচ্ছি। পূর্ণিমার একটাই সমস্যা দেখা দিল, গৌতমের সঙ্গে তুমি না আপনি কোন সম্বোধনে কথা বলবেন। দুটি ঠোঁট ঢেকে রাখতে পারে না সামনের লম্বা দাঁতগুলোকে, তাই বেরিয়েই থাকে। কিন্তু গৌতমের মুখে রাক্ষসী ধরনের ছাপ নেই। সামান্য হতাশ হল পূর্ণিমা। জনুর গল্প থেকে যেরকম একটা ধারণা ইতিমধ্যেই গড়ে ফেলেছে, তার সঙ্গে গৌতমকে কোনোভাবেই সে মেলাতে পারছে না। একতলায় বসার ঘরে ঢুকে সোফার দিকে হাত বাড়িয়ে গৌতমকে সে বসতে ইঙ্গিত করল। কেন দেখা করতে চাই সেটার জন্য কি বলিনি। ওর কাছেই তোমার একটা ব্যাপার শুনে মনে হয়েছে আমার একটা কাজ তুমি বোধহয় করে দিতে পারবে। চোখ কান বুঝেই প্রায় এক নিঃশ্বাসে পূর্ণিমা কথাগুলো বলে একটু সহজ বোধ করল। তারপরে খেয়াল করল সম্বোধন সমস্যাটা মিটে গেছে। কি শুনেছেন আমার সম্পর্কে? কোন রকম ঔৎসুক্য নেই গৌতমের চাহনিতে, কণ্ঠস্বরে। পূর্ণিমার মনে হলো ভনিতা আর শোভনতার জন্য সময় নষ্ট করার সময় এখন নয়, সোজাসুজি কাজের কথা দিয়ে যাওয়া উচিত। তুমি একজনের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিলে, জনু আমায় বলেছে। হ্যাঁ, অসিত তো হয়েছে কি? এটা তো পুরানো ব্যাপার। হয়েছে এই যে, 1 মিনিট। পূর্ণিমা চেয়ার থেকে উঠে এসে সামনে সোফায় আরো কাছাকাছি বসলো। এইরকম একটা কাজ আমার জন্য করে দিতে হবে। কেন? যে কারণে অসিতকে শাস্তি দিয়েছ ঠিক সেই কারণেই। তবে এক্ষেত্রে একটা মেয়ে আমার খুব ক্ষতি করে যাচ্ছে। আপনি আপনার নিজের স্বামীকে সামলাতে পারেন না? গৌতমের ভর্ৎসনাটা পূর্ণিমার কাছে একেবারে অপ্রত্যাশিত, কিন্তু সে নিজেকে ম্রিয়মান দেখাবার চেষ্টা করতে করতেই লক্ষ্য করল
গৌতম তার বুক থেকে পেট পর্যন্ত দ্রুত জরিপ করে বোঝার চেষ্টা করছে স্বামী বেহাত হওয়ার আসল কারণটা। অনেক কাজই আমি করি, তাতে জানে ভয় আছে, রিস্ক আছে, কিন্তু টাকা পেলে সব কাজই করে দিই। কত নেবে? আগে শুনি কাজটা কেমন। অ্যাসিডের কারবারে ঝামেলা অনেক, চেম্বার দিয়ে হাসিল করা অনেক সোজা। পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশন থাকলে তো আরো ঝামেলা। না, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশন নেই, একদমই নিজস্ব ব্যাপার। অ্যাসিডের কাজ আমার এলাকার বাইরে গিয়ে আমি করি না, বহুত হ্যাপা। ইন্দ্রনগরে সে যাওয়া আসা করে, আর এটা তো তোমারই এলাকা। হ্যাঁ, এখানেই তো তাহলে কাজ সেরে ফেলতে পারবে। যত সহজে বললেন, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। নিজের এলাকা হলে কি রিস্ক থাকবে না? জনু বৌদি আপনাকে কতটা কি বলেছে জানি না, তবে অসিতের কেসটা ছিল আমার নিজের বউকে নিয়ে, টাকার জন্য নয়, তাই রিস্কের পরোয়া করিনি। নিজের এলাকায় হলে মিনিমাম 5,000 নেব। দেখুন কি উদ্দেশ্যে আপনি করতে চান, মেয়ে ছেলেটার নাম কি, ঠিকানা কি, এসব জানার কোনো ইচ্ছা আমার নেই, দরকারও নেই। ফেলো কড়ি মাখো তেল, এই হচ্ছে আমার কথা। লেনদেনের ব্যাপারটা তাই গোড়াতেই ঠিক করে নেওয়া ভালো। আপনি যদি টাকা এগ্রি না করেন তাহলে আমি এক্ষুনি চলে যাব, খুললে বাকি যা যা জানা জেনে নেব। পূর্ণিমার মাথার মধ্যে মৃদু একটা গোলমাল ঘটল টাকার অঙ্কটা শুনে, তবু সামলে নিয়ে বলল, 5 একটু বেশি হয়ে যাচ্ছে না? অসিতে যা করেছে অতটা না হলেও চলবে। দেখুন, এই কাজে কম বেশি বলে কিছু নেই, রিস্ক ইজ রিস্ক। ধরা পড়ে গেলে কি হবে জানেন তো? 4 পর্যন্ত উঠতে পারে। বাস, দরাদরি কারবারে আমি যাই না, চলি। বেশ, 5ই দেব। বাকিতে কাজ করি না, 80% অ্যাডভান্স চাই, বাকি টাকা কাজ হাসিল হবার সঙ্গে সঙ্গে। পেমেন্টে গোলমাল করলে কিন্তু বিপদে পড়বেন। টাকা নিয়ে রেডি থাকবেন, আমার লোক এসে আপনাকে খবর দেবে, তার হাতেই বাকি টাকাটা দিয়ে দেবেন। পূর্ণিমা এক দৃষ্টে গৌতমের মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছিল। তার মনে হলো লোকটা বাজে কথা নয়, কাজের। 5,000 টাকা ধাপ্পা দিয়ে ঠকিয়ে নেবে না। এই দুর্বল সাধারণ চেহারার লোকটার মধ্যেও রয়েছে প্রচন্ড ক্ষমতা। সে জ্যোতির সুখের পথের বাধাটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে দিতে পারে। শোবার ঘরে স্টিলের আলমারির লকারে উপার্জন থেকে হিসেবের বাইরে সরানো প্রায় 2.5 লাখ টাকার নোট সুরেন রেখে দিয়েছে। পূর্ণিমার কাছে 5,000 টাকা কোনো সমস্যা নয়, যতক্ষণ আলমারি আর লকারের চাবিটা তার কাছেই রয়েছে। আমি রাজি, আজই 80% দেব। বেশ, তাহলে আমার যা যা জানার দরকার এবার সেগুলো বলুন, কোনো কথা বাইরে যাবে না, গ্যারান্টি দিচ্ছি। পূর্ণিমা দেখল গৌতমের মানুষের মতো মুখটা ধীরে ধীরে রাক্ষসী হয়ে আসছে। আশ্বস্ত বোধ করল পূর্ণিমা। পরের রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দায় টুলে বসে গ্রিলের মধ্যে দিয়ে তাকিয়ে রইল। সাদা মোটরটাকে পানের দোকানের সামনে দাঁড়াতে দেখল। পানওয়ালা পানের দোনা গাড়িতে দিয়ে গেল। ছায়াচারের যে চুল কাঁধের ওপর দিয়ে পিঠে ছড়ানো, একটা হাত তার সামনে এগিয়ে এলো। ছায়াচারেজি হাতের তালু থেকে লবঙ্গ বা এলাচ 2 আঙুলে খুঁটে তুলে নিয়ে মুখে দিল। প্রসাদের মুখটা সে দেখতে পেল ইন্দ্রনগরের পথে বাঁক নেবার সময়। তারপর অপেক্ষা করতে থাকলো পূর্ণিমা। গিরিপ্রসাদ বন্ধ হয় 8টায়। তারপর ওরা গাড়িতে উঠবে, এই পথ দিয়েই ফিরবে। সেই সময়ে কিংবা তারও আগে কাজটা সারা হবে। গৌতমী তা জানে। পূর্ণিমার সংসারের কাজের মধ্যে 5-6 বার ঘড়ি দেখল। সে ঠিক করেই রেখেছে জ্যোতিকে কিছু জানাবে না। টেলিফোনে তার কাছ থেকে আচমকা খবরটা পেয়ে জ্যোতির মুখের উপর সুখটা কিরকম ভাবে ছড়িয়ে যেতে থাকবে সেটাই তার দেখা হবে না, এই যা। অবশ্য জ্যোতির যেরকম আবেগ ভরা মন, হয়তো দুঃখও ছড়াতে পারে। অ্যাসিড খুব যন্ত্রণা দিয়ে কুৎসিত করার কাজটা সম্পন্ন করে। কিন্তু গৌতমকে তার বলা আছে শুধু মুখের একটা পাশ, গাল, কান আর চুল বাদে সব যেন অক্ষত থাকে। ওকে দেখে প্রসাদের আর দ্বিতীয়বার যেন ওর দিকে তাকাবার ইচ্ছেটা না হয়। ঘড়িতে 8টা বাজল।
পূর্ণিমা আবার এলো বারান্দায়। ইন্দ্রনগরের মোড় অন্যান্য দিনের মতোই ব্যস্ত হয়ে রয়েছে। একটা ভয়ঙ্কর বুক হিম করা ব্যাপার কাছাকাছি ঘটবে। গানের স্কুল থেকে এই মোড়, এর মধ্যেই নিশ্চয়ই ঘটবে সেই ব্যাপারটা। সময় জানার জন্য ঘরের দেওয়াল ঘড়িটা দেখে বারান্দায় এসেই পূর্ণিমা বিরক্তি আর হতাশায় গ্রিলের উপর তালু ঠুকল। সাদা মোটরটা হর্ন বাজিয়ে পাক নিয়ে স্বচ্ছন্দ গতিতে চলে গেল কলকাতা থেকে। এইভাবে হর্ন বাজিয়ে পরপর 3টে রবিবার গাড়িটা ইন্দ্রনগরের মোড় থেকে পাক নিয়ে চলে যাবার পর চতুর্থ রবিবারে পূর্ণিমা যখন বারান্দায় অপেক্ষা করছে, তখন দুটো সাধারণ ব্যাপার ঘটল। লোডশেডিং নামল এলাকায়, আর ফোনটাও বেজে উঠল সঙ্গে সঙ্গে। তোমার ফোন। ছেড়ে রাখলো ভেতর থেকে। মুহূর্তের জন্য পূর্ণিমার হৃৎপিণ্ডটা কুঁকড়ে যেন সর্ষে দানার মতো হয়ে গেল। বুকে হাত দিয়ে কয়েক সেকেন্ড কুঁজো হয়ে থেকে দ্রুত ঘরে ফিরে ফোনটা ধরল। হ্যালো, হ্যালো, কে? পুনি, আমি রে। এত দেরি হয় কেন রে তোর ফোন ধরতে? ছেলে বললো মা বারান্দায়। কি করছিলি বারান্দায়? রাস্তায় কি প্রেমিক দাঁড়িয়ে নাকি? জ্যোতির উচ্ছল সুখী কণ্ঠস্বর। পূর্ণিমা অবাক। বহু বছর সে জ্যোতিকে এইভাবে কথা বলতে শোনেনি। ব্যাপার কি? এত খুশি কেন? আছে আছে, ব্যাপার একটা আছে। শুনলে তুই চমকে যাবি। বল তো কি? জানি না। তবু বল। ছায়া চ্যাটার্জিকে ক্যান্সারে ধরেছে। ছি 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 পুনি, ওসব অমঙ্গল চিন্তা আমি আর করবো না জানিস। একটু আগে ডাক্তার সামন্তর চেম্বার থেকে ফিরেছি। চেক আপ করাতে গেছিলাম। প্রসাদের 4 নম্বর এসে গেছে। এখন বয়স 1.5 মাস। তাহলে তোর বাচ্চা হবে? আমার সেই বোকামির ব্যাপারটা না প্রসাদ খুব ঘাবড়ে গেছে জানিস। আর আলাদা শুতে ভরসা পাচ্ছে না। আমি এখন বলে দিতে পারি ওর গায়ে কটা তিল। কলকলিয়ে হেসে উঠল জ্যোতি। আর বাইরে থেকে ভেসে আসা একটা ক্ষীণ কলরব একই সঙ্গে পূর্ণিমার কানে ধাক্কা দিল। ভ্রুকুটি করে অন্ধকার বারান্দার দিকে তাকিয়ে এসে বলল, এসব কথা তুই আমায় আগে বলিসনি কেন? তাহলে কি? কিছু না। খুশি হসনি? দারুণ দারুণ, সত্যি দারুণ খবর তুই দিলি। আমার এত ভালো লাগছে যে তোর গলা। কতদিন তোর মুখ থেকে হাসি শুনিনি। যদি বলেছিলাম ভগবান আছেন, তিনি তোকে দেখবেন। তোকে সুখী দেখলে আমার যে কি ভালো লাগে জ্যোতি। জানিস প্রসাদ আমার কাছে ক্ষমা চেয়েছে। শোন না, জার্মানি থেকে চিঠি পেয়েছে। সামনের জুলাইতে গাইতে যাবে। বলেছে আমাকে নিয়ে কন্টিনেন্টে ঘুরে আসবে। ভালোবাসা দেখছি উঠলে উঠেছে। স্লিপিং পিল গোটা 10 পাঠিয়ে দেবো নাকি রে? না বাবা, রক্ষে করো। এখন আমার চমৎকার ঘুম হয়। প্রসাদ বলে নাকো নাকি ডাকি জানি। পুনি, আমি রাখছি রে। ছেলেমেয়েরা ঝগড়া শুরু করেছে। যা দুষ্ট হয়েছে না, আমাকে পাগল করে ছাড়ে। রাখছি রে। আচ্ছা। লোডশেডিং হলেও ইনভার্টার থাকায় পাখা আলোর সঙ্গে টিভিও চালু রয়েছে। সুরেন পূর্ণিমার দিকে তাকিয়ে বলল, কি বলল জ্যোতি? আবার বাচ্চা হবে? হ্যাঁ, প্রসাদ ক্ষমা চেয়ে নিয়েছে। ও, এই প্রসঙ্গ নিয়ে তারা আর কথা বলেনি। পূর্ণিমা আরো একবার বারান্দায় গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দোকানগুলোয় মোমবাতি জ্বলছে। মেরি বাস স্টপে দাঁড়িয়ে কয়েকজন। একটা পুলিশের জিপ ইন্দ্রনগরে ঢুকল। বারান্দা থেকে ভেতরে আসতেই কাজের মেয়েটা ফিসফিস করে বলল, বৌদি, একটা মেয়ে ছেলে নিচে তোমায় ডাকছে গো। কি তুই চিনিস? আগে কখনো দেখিনি।
বললো বৌদিকে ডেকে দাও, খুব দরকারি কথা আছে। একতলায় সিঁড়িতে হ্যারিকেন জ্বলছে। সিঁড়ি আর সদর দরজার মধ্যে ছোট জায়গাটায় একটি স্ত্রীলোক দাঁড়িয়ে। তাকে দেখেই পূর্ণিমার মনে পড়ল জনুর কথা। চিনতে পারল এই হলো মলি। গৌতম পাঠিয়ে দিল, আমি ওর বউ। বুক কেঁপে উঠল পূর্ণিমার। গৌতমের তো আর কোনো দরকার নেই। মিছিমিছি একটা মেয়ের সর্বনাশ করল। প্রসাদ তো ফিরে এসেছে জ্যোতির কাছে। শুধু খবরটা জ্যোতি যদি আজ সকালেও জানাতো, তাহলে যেভাবেই হোক সে গৌতমকে জানিয়ে দিত। আর কিচ্ছু করার দরকার নেই। টাকাটাও না হয় আর ফেরত চাইতো না। করুণ চোখে তাকিয়ে পূর্ণিমা কেমন অস্পষ্ট স্বরে বলল, কি ব্যাপার? হয়ে গেছে। গৌতম বলল বাকি টাকাটা এক্ষুনি দিতে। মলি কাজের মেয়েটার দিকে তাকালো। পূর্ণিমার পাশে দাঁড়িয়ে সে শুনছে। তুই এখনো ওপরে যা তো, এর সঙ্গে কথা আছে। পূর্ণিমা মুখ ফিরিয়ে সিঁড়ি দিয়ে ওর ওপরে ওঠা দেখল। মলির দিকে এগিয়ে এসে ভীত গলায় ফিসফিস করে বলল, শোনো, মেয়েটি খুবই মানে বেশি কিছু হয়নি তো? আমাকে তো বলল যা অন্ধকার ছিল তাতে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। এতে অবস্থা সুবিধাই হয়েছে, কেউ ওকে দেখতে পায়নি। আপনাকে নিশ্চিন্তে থাকতে বলেছে, আর কারুর কাছে কখনো গপ্প করবেন না, তাতে আপনিই বিপদে পড়বেন। জানি জানি, কিন্তু মেয়েটির অবস্থাটা জানতে পারলে। পূর্ণিমার উৎকণ্ঠার সঙ্গে কোথায় যেন একটু সহানুভূতিও মিশে আছে। মলি একটু ঝুঁকে পূর্ণিমার মুখের কাছে মুখ এনে সান্ত্বনা দেবার মতো স্বরে বলল, মেয়েটার বোধহয় কিছু হয়নি, হলেও খুব অল্পই হবে। ও বলল পাশের লোকটা মেয়েটাকে দু হাতে জড়িয়ে চুম খাচ্ছিল। অন্ধকারে ও প্রথমে সেটা টের পায়নি। অ্যাসিড মারার পর লোকটাই প্রথমে চেঁচিয়ে ওঠে। ও বুঝতে পারলো মালটা কোথায় গিয়ে পড়েছে। কি পশ্চাৎ লোক বাবা! দিন বুদ্ধি দিন, টাকাটা একটু তাড়াতাড়ি এনে দিন। যখন করেছিলাম তখন কি ভাবতে পেরেছিলে এইভাবে এই অ্যান্টি ক্লাইম্যাক্সে শেষ হবে গল্পটা? নানা চরিত্র, নানা ঘটনার বিচিত্র রংরূপ, শেষমেশ গলিত সুখ। কারা কারা এই গলিত সুখ তোমাদের জন্য নিয়ে এলো, চলো তাদের সঙ্গে পরিচয়টা করে ফেলি। পূর্ণিমা শর্মিলা ঘোষ, জ্যোতি তুহিনা দত্ত, জনু অনিন্দিতা বসু, গানের স্কুলের মহিলা সৌমিলি পাল, পরিচারিকা সুমিতা চৌধুরী, মলি কাকলি ঘোষাল, পানওয়ালা রবীন সেনগুপ্ত, গৌতম প্রসেনজিৎ ঘোষ। আর গল্প পড়ার ফাঁকে ফাঁকে প্রসাদ আর সুরেন, এই দুটো চরিত্রেই দুকুচি গলা দিয়ে দিয়েছি আমি, সতীনা। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টসে রাজা সেনগুপ্ত।